সেনাপ্রধান ও ইউনূসকে ফাইনাল বার্তা দিতেই ঢাকায় জাতিসংঘের মহাসচিব। তাহলে সেনাপ্রধান এবং সেনাবাহিনীর উপর নিষেধাজ্ঞা দেওয়া হবে, পাশাপাশি ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারকে অপসারণ করে সেই স্থলে শেখ হাসিনাকে পুনঃস্থাপন করা হবে। এই ধরনের প্রচার নিশ্চয়ই আপনারাও দেখেছেন। ইউএন এর মতো একটা নিরপেক্ষ বডি এসে ইনভেস্টিগেট করেছে, আর সেই ইনভেস্টিগেশনটা নালিফাই করতেছে কি আমাদের সেনাপ্রধান। উনি ভালো মতোই জানে যে প্রফেসর ইউনূসের সরকার উনার এই অ্যাসেসমেন্টটা মেনে নিবে না, সো উনি সরাসরি পাঠিয়ে দিয়েছে। এখন সরকারের সাথে ভারতের ভালো। জাতিসংঘের মহাসচিব বাংলাদেশে এসেছেন, তার আসার উদ্দেশ্য কি? তিনি কি সেনাপ্রধান বা ডক্টর ইউনূস কোনো বার্তা দেশে এসেছেন? বিশেষ করে সেনাপ্রধান জাতীয় সংঘের প্রতিবেদনের বিরুদ্ধে একটা প্রতিবেদন দিয়েছে। জাতীয় সংঘের যে প্রতিবেদন সেটাকে তারা অস্বীকার করেছে। তো সব কিছু মিলিয়ে হয়তো এমন মনে হচ্ছে সেনাপ্রধানের পদত্যাগ নিশ্চিত করতে জাতীয় সংঘ এখানে এসেছে। তো এই বিষয় নিয়ে একটা আলোচনা করেছেন সাবেক একজন সেনা সদস্য, পাশাপাশি জাতীয় সংঘের মহাসচিবের সফর নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন আরেকজন আলোচক। স্যার ইউনূসের সরকার উনার এই অ্যাসেসমেন্টটা মেনে নিবে না, সো উনি সরাসরি পাঠিয়ে দিয়েছে। এখন সরকারের সাথে ভারতের ভালো সম্পর্ক নেই। তাদের ভারতের রাজনীতিবিদরা বিভিন্নভাবে মানে কথাবার্তায় বুঝিয়েছে। সেনাপ্রধান, ভারতীয় সেনাপ্রধান উপেন্দ্র ত্রিবেদীর কথাবার্তায় তো এটা খুব স্পষ্ট হয়েছে। এই মুহূর্তে এই ধরনের আন্তর্জাতিক একটা সংস্থার ইনভেস্টিগেশনকে নাল এন্ড ভয়েড করা, নিজে নিজে করে ওখানে পাঠিয়ে দেওয়া, এটার মানে হচ্ছে এটা ভারতের প্রেসক্রিপশনে উনি করেছেন। এই যে বিক্রম মিশ্রের সাথে দেখা করা বা রাওয়াতে এটা ভাষণ দেওয়া, এটাই প্রমাণ করার চেষ্টা যে বাংলাদেশ আর্মি ইজ এ পাওয়ার হোল্ডার, স্টেক হোল্ডার বিসাইড প্রফেসর ইউনূসের সরকার। মানে সরাসরি ইউএন হেডকোয়ার্টারে চিঠিটা পাঠানো সরকারকে বাইপাস করে এই কজে প্রফেসর ইউনূস শুড ফায়ার জেনারেল ওয়াকার। উনি সরকারকে ক্লিয়ারলি আন্ডারমাইন করেছেন এটাতে। আসসালামু আলাইকুম। আমি এখন যেটা বর্ণনা করব সেটা হচ্ছে কালকে পিনাকিদা যে ভিডিওটা আপলোড করেছে, আশা করি আপনারা সেটা দেখেছেন। যদি না দেখেন তাহলে দেখে থাকবেন। এখানে যে জিনিসটা উনি বিস্তারিত বলেছেন, এই জিনিসটা আমার ভিউটা আমি একটু বলতে চাই। প্রথমত হচ্ছে যে আমরা সবাই জানি যে ইউনাইটেড নেশনস একটা বিস্তারিত ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি যেটা হয়েছে বাংলাদেশে শেখ হাসিনার আমলে, যেটা আমরা আগস্ট বা জুলাই আন্দোলন যেটা বলছি, সেই জিনিসটা একটা বিস্তারিত রিপোর্ট দিয়েছে। এবং আমরা এটাতে খুশি এই কারণে যেটা আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পেয়েছে, কারণ ইউনাইটেড নেশন এমন একটা এন্টিটি যার নিরপেক্ষতা নিয়ে আমাদের কারো কোনো দ্বিমত নেই। কিন্তু একটা জিনিস দেখেন যে এই রিপোর্টটায় ইউনাইটেড নেশন যে রিপোর্টটা দিয়েছে, এটা সেনাবাহিনীর তরফ থেকে একটা চিঠি সরাসরি ঢাকার যে ইউএন সদর দপ্তর আছে ওখানে পাঠানো হয়েছে, এবং বিভিন্ন যুক্তি তর্ক তুলে ধরা হয়েছে যে তারা তাদের ম্যান্ডেট অনুযায়ী কাজ করেছে এবং কাজগুলো সঠিকই ছিল। বাংলাদেশ সেনাবাহিনী এই ধরনের কোনো ক্রাইম এগেনস্ট হিউম্যানিটিতে অংশগ্রহণ করেনি। এটা একটা টোটাল একটা আউটরেজিয়াস একটা জিনিস, যেটা আমি বলবো যে আপনারা যদি শেখ হাসিনা আমলটা খেয়াল করেন, সেই আমলে কিন্তু তারা ভারত আমাদের যে ফরেন পলিসি যেটা আছে এটা ক্রমাগত নিয়ন্ত্রণ করত। মনে করেন আমাদেরকে, আমরা শেখ হাসিনা যে ভুলটা করেছে, তারা কিন্তু ভারতের প্রেসক্রিপশন অনুযায়ী ক্রমাগত আমেরিকার এগেনস্টে কথা বলেছে। যেমন বলেছে এখানে যাওয়ার দরকার নাই, এত মাইল দূরে কেন আমরা যাব, অন্যান্য দেশ আছে। শুধু তাই নয়, আপনারা সবাই জানেন মার্সি বার্নিকাট যে অ্যাম্বাসেডর ছিল, তার গাড়িতে পর্যন্ত হামলা করেছে আওয়ামী লীগের থাগসরা। মানে এটা হচ্ছে যে কোনো কিছুই। আবার আমি এক্স্যাক্টলি ডেট টাইম মনে নাই, বাট এইটুকু বলতে পারি যখন এটা সম্ভবত শেখ হাসিনার এইবার 2009 বা মানে এই পিলখানা হত্যাকাণ্ডের পর একবার যে ইউএন অ্যাসেম্বলি, যে জেনারেল সেক্রেটারি যে একটা মানে সিকিউরিটি কাউন্সিল যে অ্যাসেম্বলি হয়েছে, ওখানে গিয়ে শেখ হাসিনা বিবৃতি দিয়েছিল যে পাকিস্তানের এগেনস্টে, যে পাকিস্তান টেররিজম হারবার করে। এবং যেটা আমাদের অ্যাকচুয়ালি আমাদের সাথে যে পাকিস্তানের সম্পর্ক, ভারতের সম্পর্ক, যে কোনো দেশের সম্পর্ক, উইদাউট এনি ইন্টারেস্ট ভারত পাকিস্তানের যে দ্বন্দ্ব আছে ওইটার মধ্যে আমাদের নাক গলানোটা উচিত হয়। কিন্তু এখানে কিন্তু ভারতের প্রেসক্রিপশনে শেখ হাসিনা কিন্তু সিকিউরিটি কাউন্সিল এটা বলে আসছিল। সেম জিনিস কিন্তু এখন হচ্ছে। এখন মনে করেন যে আপনারা কি দেখতেছেন যে
বর্তমানে প্রফেসর ইউনূসের সরকার এর সাথে কিন্তু ভারত কমফোর্টেবল না। আপনারা দেখেছেন উপেন্দ্র ত্রিবেদী যে আছে ভারতের সেনাপ্রধান, সে কিন্তু বলেছে যে নেক্সট যখন নির্বাচিত সরকার আসবে তাদের সাথে ভালো সম্পর্ক হবে, কিন্তু তার সাথে যে আর্মির 1-to-1 ভালো রিলেশন আছে এটা কিন্তু সে অ্যাডমিট করেছে। এবং আমরা জানি যে 5ই আগস্ট জেনারেল ফজলে আলী আকবর বলেছেন যে সরাসরি ইউএন ইন্ডিয়ান সেনাপ্রধান জেনারেল ওয়াকারকে কল করেছে। এখন একটা জিনিস দেখেন যে আমরা যেরকম এক্সপ্লেন করেছি যে আমাদের সেনাপ্রধান একটা দেশের সেনাপ্রধান, হ্যাঁ, উনি তো দেশের প্রধান না, উনি সরাসরি এর আগে যে বিক্রম মিশ্রের সাথে দেখা করেছে বা সেনাপ্রধান ভারতীয় সেনাপ্রধানের সাথে সরাসরি উনি যোগাযোগ করতে পারেন না, উনাকে করতে হবে অফিসিয়ালি সরকার টু সরকারের মাধ্যমে। এখানে সেনাপ্রধান টু সেনাপ্রধান শুধু হতে পারে হচ্ছে সাম বাইলেটারাল ইস্যু, আর্মি টু আর্মির মধ্যে কিছু বাইলেটারাল ট্রেনিং এন্ড আদার থিং ইস্যু থাকে, কিন্তু ন্যাশনাল পলিটিক্স নিয়ে তারা পারে না। সেম হচ্ছে ইউএন। আপনারা জানেন যে ইউএন কিন্তু একটা এন্টিটি, মানে হচ্ছে ইউএন কিন্তু একটা দেশের মতো। ইউএনএ যারা চাকরি করে তারা কিন্তু ইউএন এর পাসপোর্ট ইউজ করে। তারা কিন্তু মনে করেন যে একজন বাংলাদেশি যে ইউএন এ চাকরি করতেছে, হ্যাঁ, তারা কিন্তু ইউএন এর পাসপোর্ট ইস্যু, ইটস লাইক অ্যানাদার কান্ট্রি। এবং এখানে প্রফেসর, আমরা সবাই জানি যে প্রফেসর ইউনূস অ্যাকচুয়ালি এই ক্রাইম এগেন্স্ট হিউম্যানিটিটা ইনভেস্টিগেট করার জন্য ইউএন হেডকোয়ার্টার আগেই শেখ হাসিনা থাকার সময় উনি অ্যাপ্রোচ করেছিল এটা ইনভেস্টিগেট করার জন্য, রাজি হয় নাই, কিন্তু এই প্রফেসর ইউনূস এটা এনে ত্বরান্বিত করেছে জিনিসটা। এখন দেখেন প্রফেসর ইউনূস এনেছে এবং ইউএন এর মতো একটা নিরপেক্ষ বডি এসে ইনভেস্টিগেট করেছে, আর সেই ইনভেস্টিগেশনটা নালিফাই করতেছে কি আমাদের সেনাপ্রধান। এটা একটা অ্যাবসার্ড জিনিস না? এটা অ্যাবসার্ড জিনিস না? উনার যদি কোনো বক্তব্য থাকে, এটা নিয়ে ইনভেস্টিগেশন থাকে, উনি পিনাকিদা এটা রাইটলি বলেছে যে উনার এটা পাঠানোর কথা হচ্ছে আর্ম ফোর্সেস ডিভিশনে। আর্ম ফোর্সেস ডিভিশনে এটার সত্যতা বা এটা যদি কমেন্ট থাকে এটা যাচাই করে তারপরে দিবে ডিফেন্স মিনিস্টার, ডিফেন্স মিনিস্টার দিবে সরকার কাছে। এখন উনি ভালো মতোই জানে যে প্রফেসর ইউনূসের সরকার উনার এই অ্যাসেসমেন্টটা মেনে নিবে না, সো উনি সরাসরি পাঠিয়ে দিয়েছে। এটা কিন্তু এর আগে বিক্রম মিশ্রের সাথে দেখা করা থেকে শুরু করে উনি যে রাওয়াতে যে একটা আউটরেজিয়াস একটা ভাষণ দিয়েছিলেন, এবং এইটার সাথে কিন্তু একই সূত্রে গাথা। আমি মনে করি যে এখন সরকারের সাথে ভারতের ভালো সম্পর্ক নেই। সরকারের সাথে ভালো সম্পর্ক এটা তা বিভিন্নভাবে তাদের ভারতের রাজনীতিবিদরা বিভিন্নভাবে মানে কথাবার্তায় বুঝিয়েছে। সেনাপ্রধান, ভারতীয় সেনাপ্রধান উপেন্দ্র ত্রিবেদীর কথাবার্তায় তো এটা খুব স্পষ্ট হয়েছে। এই মুহূর্তে এ ধরনের আন্তর্জাতিক একটা সংস্থার ইনভেস্টিগেশনকে নাল এন্ড ভয়েড করা, নিজে নিজে করে ওখানে পাঠিয়ে দেওয়া, এটার মানে হচ্ছে এটা ভারতের প্রেসক্রিপশনে উনি করেছেন। এখানে কোনো ডাউটের কোনো কিছু নাই। কারণ এখন আপনি দেখবেন যে ভারতীয় মিডিয়া এবং তাদের যে বিভিন্ন ধরনের, আমি অলরেডি কয়েকটা ফেসবুক পেজে দেখেছি, ইউএন এর ইনভেস্টিগেশনকে তারা এখন নাল এন্ড ভয়েড করার চেষ্টা করতেছে, বেসড অন যে আর্মি থেকে এটাকে বলেছে যে এটা বিশ্বাসযোগ্য না, এবং তারা বিভিন্ন উদাহরণ দেওয়ার চেষ্টা করতেছে। তার উদাহরণ না, কোনো প্রমাণ ছাড়াই বলতে যাচ্ছে যে তারা তাদের ম্যান্ডেট অনুযায়ী কাজ করেছে, কিন্তু এর মধ্যে বলেই নেই যে জুলাই আগস্টে যে তারা যে ইনএইড সিপিআরে গিয়েছিল তাদের ছিল কি, তাদের অপারেশনাল ম্যান্ডেট কি ছিল, এখানে যে অপারেশনাল অর্ডার ছিল ওখানে কি ছিল, বা তারা তো তখন বেসিসি পাওয়ার পায় নাই। এটা রাইটলি পিনাকিদা ক্লিয়ারলি একদম ক্রিস্টাল ক্লিয়ারলি বলে দিয়েছেন যে ম্যাজিস্ট্রেট যদি থেকে থাকে ওখানে যত জায়গায় ফায়ার হয়েছিল, অ্যাটলিস্ট 3rd আগস্টের যে অফিসারদের সাথে ভাষণ, ওখানে তো আমার যদ্দূর মনে পড়ে 19,000 রাউন্ড লাইভ অ্যামিউনিশন ফায়ার হয়েছে দিয়েছিল, কোন জায়গায় এঙ্গেজ হয়েছিল। এটার পরে এই জিনিসগুলো সরাসরি ইউএন হেডকোয়ার্টারে পাঠিয়ে দেওয়া মানে হচ্ছে সরকারকে অবজ্ঞা করা। এবং এই উসিলাতে এখন ভারতীয় মিডিয়া এবং অন্যান্যরা দেখবেন এটা নিয়ে চিল্লাপাল্লা করতেছে কি, যে সেনাবাহিনী বলেছে যে ইউএন এর যে ইনভেস্টিগেশন এটা সহি হয় নাই। ভেরি রং। আমি মনে করি যে জেনারেল ওয়াকারের মানে অডাসিটি ধীরে ধীরে এমন পর্যায়ে চলে যাচ্ছে যেটা একসময় আমার মনে হয় একটা ফিউচারে এমন একটা ক্রাইসিস তৈরি করবে আমাদের
কমান্ড স্ট্রাকচারে, এবং উনি যেটা এই যে বিক্রম মিশ্রের সাথে দেখা করা বা রাওয়াতে রাওয়াতে একটা ভাষণ দেওয়া, এটাই প্রমাণ করার চেষ্টা যে বাংলাদেশ আর্মি ইজ অলসো এ পাওয়ার হোল্ডার, স্টেক হোল্ডার বিসাইড প্রফেসর ইউনূসের সরকার। নাহলে এটার ওনার করার কোনো মানে সরাসরি ইউএন হেডকোয়ার্টারে চিঠিটা পাঠানো সরকারকে বাইপাস করে, এটা আমি বলবো যে এই কজে প্রফেসর ইউনূস শুড ফায়ার জেনারেল ওয়াকার। ক্লিয়ার, উনি সরকারকে ক্লিয়ারলি আন্ডারমাইন করেছেন এটাতে। যে প্রফেসর ইউনূস এই ইনভেস্টিগেশনটা করিয়েছেন, হ্যাঁ, উনি এটা আন্ডারমাইন করেছেন, এবং এই ইনভেস্টিগেশনের এই রিপোর্টের উপর ভিত্তি করেই কিন্তু প্রফেসর ইউনূস বিভিন্ন জায়গায় বক্তৃতা দিচ্ছেন, আন্তর্জাতিক পর্যায়ে বলতেছেন যে এটা একটা গাজা হয়ে গিয়েছিল বাংলাদেশের সিচুয়েশন, শেখ হাসিনা যে সিচুয়েশন নিয়ে গেছিল, এবং ওটাকে আন্ডারমাইন সরাসরি করতেছে জেনারেল ওয়াকার। এবং এটা ক্লিয়ারলি ভারতের প্রেসক্রিপশনে হচ্ছে, এবং যে একটু ন্যূনতম ডিপ্লোমেসি, সরকার কিভাবে কাজ করে, আর্মি কিভাবে কাজ করে এটা বুঝে, তারাই কিন্তু এই জিনিসটা যে একটা আউটরেজিয়াস অ্যাক্ট হয়েছে জেনারেল ওয়াকার, এটা বুঝবেন। আমাকে রিসেন্টলি বিভিন্ন মিলিটারি অফিসার যারা আমার সাথে আগে চাকরি করেছেন, তারা আমাকে এখন বোঝানোর চেষ্টা করতেছেন যে কমরেডশিপ ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন মিলিটারি। আমরা একজন আরেকজনের পাশে দাঁড়াবো। আরে ভাই, 10 লংয়ের একজন অফিসার, যাকে মেজর মকসুল, পরবর্তীতে জেনারেল আইকিবি তাকে কর্নেল পর্যন্ত প্রমোশন দিয়েছিলেন, তাকে ডেকে তাকে তুলে এনে তার একটা একটা করে দাড়ি ছিঁড়েছে তাকে। সেই অফিসার পিলখানা হত্যাকাণ্ডের বিষয়ে কথা বলার সময় উনি তার কনসার্নটা তুলেছিলেন প্রাইম মিনিস্টারের সামনে। উনাকে শুধু তাই না, উনার পুরা পরিবারকে একদম কেউ তার পাশে দাঁড়ায় নেই, তার কোনো কোথাও চাকরি হয়নি, কেউ যাতে চাকরি তাকে না দেয় এটা এনশিওর করেছে। তখন আপনার কমরেডশিপ কোথায় ছিল? হ্যাঁ, এখন আপনি মুখ দিয়ে খারাপ ভাষা চলে আসে, পাবলিকে খারাপ কথাবার্তা বলতে চাই না, কিন্তু তখন আপনাদের কমরেডশিপ কোথায় ছিল? ব্রিগেডিয়ার জেনারেল কি বলে আজমি স্যারকে যখন করেছিল, হাসিন স্যারকে যখন অ্যাবডাক্ট করেছিল, যখন তাকে নিয়ে গেছিল, তখন এই কমরেডশিপটা কোথায় ছিল? শুধু এই কজন না, আমি যে 3 জনের নাম মনে আসছে তাই বলছি, বাকিদেরটা যখন ছিল। এখন আপনি আসছেন, এখন জেনারেল ওয়াকার যতগুলা গুম খুনের সাথে জড়িত সবাইকে সেভ করতেছে। উনি 5 তারিখের পরে যখন জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছে, তখন বলেছিলেন যে প্রত্যেকটার বিচার হবে। কোথায় বিচার হচ্ছে? 7 মাস হয়ে গেছে। এতদিন বলেছে ধীরে 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 হবে, এখন তো ইটস ক্লিয়ার উনি বিচার করবেন না। এখন একটা জিনিস বুঝেন, আমি সেনাবাহিনীতে 28 বছর চাকরি করেছি, এবং আমার যদি বিএমএ থেকে শুরু করে বিভিন্ন জায়গায় দেখেন, কোনো এক সৈনিক অফিসার কেউ আমার কাছে হেল্প চেয়েছে, আমি গোয়েন্দা সংস্থায় চাকরি থাকাকালীন সময় আউটসাইড অনেক জায়গা থেকে অনেক ক্রাইসিস অনেক অফিসার ফেস করেছে, আমি চাকরি রিস্ক নিয়ে তাদেরকে হেল্প করেছি। চাকরির রিস্ক নিয়ে, যে আমি জানি যে এখানে যদি আমি হেল্প করতে চাই অফিসিয়ালি পারবো না, আমি তাদেরকে হেল্প করছি। এখন আমাকে ভাই কমরেডশিপ শিখাইতে আসেন না সেনাবাহিনীর। আই নো হোয়াট ইজ কমরেডশিপ। এখন আমরা যেটা ক্লিয়ারলি আপনাদেরও বোঝা উচিত যে জেনারেল ওয়াকার যে কাজটা করেছে ইটস আউটরেজিয়াস, এবং উনি সঠিক লাইনে নাই। এবং এটা আপনারা এখন তাদেরকে যারা বিভিন্ন সময় এই আন্দোলনটাও করেছেন হাসিনা এগেইনস্টে, তাদের অনেকেও বিভিন্ন পদবি করার জন্য, রিটায়ার করার পরে যদি আমি কর্নেল হিসেবে লেফটেন্যান্ট কর্নেল, আমি এখন যদি অ্যাপ্লাই করে আমাকে কর্নেল র্যাঙ্ক দিয়ে দিবে, আমি জানি ভালো মতোই, কিন্তু বদলে কি বলবে যে আমার মুখ বন্ধ রাখতে হবে। এই জন্য আমি কোনো কিছু অ্যাপ্লাইও করি নাই। ওনারা জেনারেল ওয়াকার এইসব অফিসারদেরকে বিভিন্ন ডেকে বিভিন্ন জায়গায় কাউকে দিচ্ছে। আবার ওই যে বললাম যে দাড়ি টেনে ছিঁড়েছিল ওই অফিসার যে চাকরি গিয়েছিল, হ্যাঁ, ওই অফিসারকে কিন্তু জেনারেল ওয়াকার কিন্তু তার চাকরি করে নাই, নর্মাল রিটায়ারমেন্ট দেয় নাই, তাকে যে স্যাক করেছিল ওই অবস্থায় রেখেছে। সো এখানে হচ্ছে যারা আওয়ামী লীগের আমলে যে সিচুয়েশনটা ছিল এক্স্যাক্টলি শেখ আর্মির ভিতরে সেই একই সিচুয়েশন আছে। এটা যদি কেউ না বুঝেন তাহলে কিছু করার নাই। এই যে লাস্ট সেনাবাহিনীর সেনাপ্রধানের যে একটা, এটা
ভারত থেকে প্রেসক্রাইব হয়ে বলেছে। আমার এতে কোনো ডাউট নাই, যারা এই জিনিসটা বুঝেন, যারা ডিপ্লোমেটি বুঝেন, যারা সেনাবাহিনী কিভাবে কাজ করে বুঝেন, তাদের এটা ক্লিয়ারলি বোঝা উচিত। সো আমি মনে করি প্রফেসর ইউনূসের এখন জেনারেল ওয়াকারকে সরানো ছাড়া আর কোনো গতি নাই। আদারওয়াইজ আপনি সেনাবাহিনীকে শুদ্ধ করতে চান, আপনার সেনাবাহিনীর ভাবমূর্তি পুনরুদ্ধার করতে চান, তাহলে আপনাকে করতে হবে যারা এটা এই গুম খুনের সাথে জড়িত তাদেরকে আলাদা। এই অনেকদিন পরে আজকে দেখলাম মেজর জেনারেল শাফিনের এগেনস্টে কি দেশ থেকে নিষেধাজ্ঞা বের হয়েছে। এটা আরো আগে বের হওয়া উচিত ছিল, আরো আগে। আপনার মনে আছে কিনা ক্যাসিনো জেনারেল, উনি বিজিবি থাকাকালীন সময়ে একদম বিজিবির ভিতরে যে সমস্ত অকাম কুকাম যেগুলা করেছেন, মানে টাকা পয়সা রিলেটেড লোকাল পলিটিশিয়ানদের সাথে মিক্স আপ হয়ে যে ক্যাসিনো খেলেন, কিন্তু হোয়াট নট। আর এখন আমাকে কমরেডশিপ দেখানোর জন্য এই ক্যাসিনো জেনারেলের পক্ষে কথা বলতে হবে। মাফ করে দেন, আমি এটার মধ্যে নাই। সো আমি যেটা মনে করতেছি যে প্রফেসর ইউনূসের উচিত ইমিডিয়েটলি। এই মুহূর্তে সকাল 10টা। আমাদের এখনকার এই মুহূর্তের আলোচনার বিষয় হচ্ছে সেনাপ্রধান ও ইউনূসকে ফাইনাল বার্তা দিতেই ঢাকায় জাতিসংঘের মহাসচিব, একটা প্রশ্নবোধক চিহ্ন আছে শেষে। প্রিয় দর্শক, আপনাদের মতামত নিশ্চয় আছে, আপনারা কমেন্ট বক্সে গিয়ে লিখুন। 2018 সালে জাতিসংঘের মহাসচিব এন্তোনিও গুতেরেস ঢাকায় এসেছিলেন। সেই সফরকে সামনে রেখে মিডিয়ায় ব্যাপক হাইপ উঠেছিল। সেই সফরের লক্ষ্য, উদ্দেশ্য এবং সফরকে ঘিরে 1 মাস ধরে বাংলাদেশের টেলিভিশন চ্যানেলগুলো নানা ধরনের বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছে। কিন্তু এবার জাতিসংঘের মহাসচিবের এই সফরকে ঘিরে গণমাধ্যমে কোনো বিশেষ রিপোর্ট নেই, আলাদা আলোচনা নেই, মানে একদম কবরের নিস্তব্ধতা। যাই হোক, এটা নিয়ে আমার কোনো আপত্তি নেই। আমার আপত্তির প্রশ্ন হচ্ছে যে ধরনের মর্যাদা পাওয়ার কথা ছিল গণমাধ্যমে জাতিসংঘের মহাসচিবের এই সফরটি, সেটা পায়নি। যাদের করার কথা ছিল বা নজরদারি করে গণমাধ্যমে এই বিষয়গুলো আনার প্রয়োজন ছিল, তাদের সম্ভবত ব্যর্থতা আছে। এই ব্যর্থতা ব্যক্তিগতভাবে আমার নয়, কারণ আমি সরকারের কোনো ধরনের কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত নই, একজন সাধারণ মানুষ এবং একজন সাধারণ সাংবাদিক। যাই হোক প্রিয় দর্শক, 7 বছর পর জাতিসংঘের মহাসচিব আবারও বাংলাদেশে এলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের আমন্ত্রণে। একটা খবর চাউর হয়েছে মানে ফেসবুকে দেখা যাচ্ছে যে জাতিসংঘের মহাসচিব আসছেন একটা বিশেষ উদ্দেশ্যে। কি উদ্দেশ্য? তিনি সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের কাছে শেখ হাসিনার পদত্যাগের যে পত্রটি সেটি দেখতে চাইবেন। যদি ওয়াকারুজ্জামান সেই পত্রটি দেখাতে না পারেন, তাহলে সেনাপ্রধান এবং সেনাবাহিনীর উপর নিষেধাজ্ঞা দেওয়া হবে। পাশাপাশি ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারকে অপসারণ করে সেই স্থলে শেখ হাসিনাকে পুনঃস্থাপন করা হবে। এই ধরনের প্রচার নিশ্চয়ই আপনারাও দেখেছেন। এই প্রচারের উদ্দেশ্য কি বা এই প্রচারের সত্যাসত্য কি, সেটা নিয়েও আলোচনা করব। এই মুহূর্তে জাতিসংঘের মহাসচিব বাংলাদেশে আসা মানে বাংলাদেশের গণ অভ্যুত্থান পরবর্তী অন্তর্বর্তী সরকারকে সমর্থন করা। আজকে জাতিসংঘের মহাসচিব এন্তোনিও গুতেরেস তিনি প্রতীকী রোজা রেখেছেন। তিনি দুপুরের দিকে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হবেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে সঙ্গে নিয়ে। সেখানেই ইফতার করবেন, কক্সবাজারের রোহিঙ্গাদের কথা শুনবেন, তাদের সমস্যা সংকট জানবেন, পাশাপাশি রোহিঙ্গা শিবির পরিদর্শন করবেন, সুযোগ সুবিধাও দেখবেন যে কি কি সুযোগ সুবিধা রয়েছে। জাতিসংঘ ইতোমধ্যে রোহিঙ্গাদের পুনর্বাসনের জন্য একটা জোরালো তৎপরতা হাতে নিয়েছে, বিশেষ করে 5ই আগস্ট গণ অভ্যুত্থানের পর। অনেকে বলছেন যে আশার একটা আলো দেখা যাচ্ছে রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরিয়ে দেবার ক্ষেত্রে। সেক্ষেত্রে বাংলাদেশের ভেতর দিয়ে মিয়ানমারের রাখাইনে করিডোর স্থাপন করে তাদেরকে ফেরত পাঠানো হবে কিনা, বা অন্যান্য কি কি উদ্যোগ নেওয়া হবে, যেমন আরাকান আর্মির সঙ্গে কথা বলা হবে কিনা, এই বিষয়গুলো নিয়ে আলোচনা রয়েছে। যাই হোক, 2018 সালে এন্তোনিও গুতেরেস তিনি কিন্তু রোহিঙ্গা শিবির পরিদর্শনে এবং এই সংক্রান্ত কাজেই এসেছিলেন। সেই সময় সমগ্র মিডিয়া বলেছিল যে শেখ হাসিনা একজন বিশ্ব নেতা, যে কারণে তার ডাকে এন্তোনিও গুতেরেস ঢাকায় এসেছেন। প্রিয় দর্শক, তো দেখুন, এন্তোনিও গুতেরেস ঢাকায় এলেন 4 দিনের সফরে। তিনি অনেক গুরুত্বপূর্ণ কাজ ফেলে ইউনূসের আহ্বানে সাড়া দিয়েছেন। এটা মোহাম্মদ ইউনূসের অবশ্যই একটা ক্রেডিট যে তিনি কিছুদিন আগে জাতিসংঘকে দিয়ে বাংলাদেশে
জুলাই আগস্ট গণহত্যার তদন্ত করিয়েছেন, এরপর জাতিসংঘের 2 মানবাধিকার কমিশনকে আহ্বান জানিয়েছেন যে বাংলাদেশে আরো যত যত গণহত্যা হয়েছে বা হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে সেগুলো যেন মানবাধিকার কমিশনে নথিভুক্ত করা হয়। প্রিয় দর্শক, খুব তাৎপর্যপূর্ণ জাতিসংঘ মহাসচিবের এই সফরটি। প্রথমত, যে জাতিসংঘ মহাসচিব তিনি এই সময়ে এসে রোহিঙ্গা ইস্যুর সমস্যা সমাধানের জন্য একটা পথ তৈরি করতে চাচ্ছেন, অনেক দূর এগিয়েও গেছেন। আপনারা জানেন যে মিয়ানমারের এই রাখাইন অঞ্চলটুকু এখন আরাকান আর্মিদের নিয়ন্ত্রণে রয়েছে। সেই জন্য বাংলাদেশ সরকার তো বটেই, জাতিসংঘের তরফ থেকেও আরাকান আর্মির সঙ্গে নিয়মিত যোগাযোগ করা হচ্ছে। আরাকান আর্মি ইতিমধ্যে প্রতিশ্রুতিও দিয়েছে যে তারা একটা সুবিধাজনক সময়ে, দ্রুততম সময়ের মধ্যে রোহিঙ্গাদের পুনর্বাসনের বা প্রত্যাবাসনের ব্যবস্থা করবে। তাহলে এটা নিশ্চয়ই বড় একটা দিক। এটা হচ্ছে এই সফরের প্রথম গুরুত্বপূর্ণ দিক। এখন দ্বিতীয় গুরুত্বপূর্ণ দিকে আসি। বাংলাদেশে 5ই আগস্টের পরবর্তী সময়ে দেশ কোন দিকে যাচ্ছে, দেশের গতিপথ কি হবে, গণতন্ত্র এবং সুশাসন নিশ্চিত হবে কিনা, এগুলো নিয়ে নাগরিক সমাজের সঙ্গে একটা বৈঠকে মিলিত হবেন এন্তোনিও গুতেরেস। এটা শনিবারের আসলে কর্মসূচিতে রয়েছে। এটা দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয়। আর তৃতীয় গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে চলমান সংস্কার নিয়ে সুস্পষ্টভাবে কথা বলবেন এন্তোনিও গুতেরেস। তিনি সংস্কার কমিশনগুলোর সঙ্গেও আসলে কথা বলবেন, কি ধরনের সংস্কার হচ্ছে, সেই সংস্কারে জাতিসংঘের কতটুকু অংশীদারিত্ব নিশ্চিত করা যায়, এই বিষয়গুলো নিয়ে আলোচনা হবে। এখন এই 3টি গুরুত্বপূর্ণ বিষয়কে সামনে যদি রাখি, এর বাইরে আরো কিছু অজানা ভূ রাজনৈতিক দিক রয়েছে। দেখুন, যখন বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র বানাবার একটা তুমুল প্রয়াস চলছে, তখনই জাতিসংঘের মহাসচিবের এই ঢাকা সফর। এখন দেখুন, ভারতের যারা বাংলাদেশ বিষয়ক অপনীতি তৈরি করেছে, তাদের খুব কষ্ট হচ্ছে যে বাংলাদেশকে কেন আফগানিস্তানের মতো জঙ্গি রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করা গেল না। এর একটা ব্যাখ্যা আছে। কারণ বাংলাদেশে প্রগতিশীল, তাদের মতে প্রগতিশীল যে সরকারটি 16 বছর তাদের লক্ষ্য, উদ্দেশ্য এবং সকল প্রয়োজন সার্ভ করেছে, তারা তো এই মুহূর্তে নেই। সুতরাং তাদের বাইরে যারাই ক্ষমতায় আসবে তারাই জঙ্গিদেরই প্রতিনিধিত্ব করছে। এই যে বয়ান, সেই বয়ান আসলে মুখ থুবড়ে পড়েছে। এক্ষেত্রে ভারতের অপনীতি প্রণয়নকারীরা আসলে প্র্যাগমেটিক কর্মপন্থা তৈরি করতে পারেননি। তারা আসলে বোঝেননি যে 5ই আগস্ট গণ অভ্যুত্থানের পর ডক্টর ইউনূসের নেতৃত্বে কি ধরনের পরিবর্তন এবং গতিপথ তৈরি হতে পারে বাংলাদেশে। তো যাই হোক, জঙ্গি রাষ্ট্রের তকমা না দিতে পেরে নানা ধরনের ফন্দি ফিকির আমরা দেখছি তাদের মধ্যে। এখন দেখুন, স্টারলিং বাংলাদেশে আসবে। স্বাভাবিকভাবেই ডেমোক্রেটদের সঙ্গে যেহেতু ডক্টর ইউনূসের ভালো সম্পর্ক ছিল, তো ডেমোক্রেটরা তো এখন ক্ষমতায় নেই, মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষমতায় এসেছেন রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্প। তো ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক হবার কথা ছিল না মোহাম্মদ ইউনূসের, কিন্তু এর মধ্যে একটা চমৎকার সুযোগ পেয়ে গেলেন। ইলন মাস্ককে কাছে টানলেন কাছে টানলেন ট্রাম্প। ট্রাম্পের ডিপ স্টেট এই মুহূর্তে ইলন মাস্ক, কারণ ইলন মাস্ককে দিয়ে ট্রাম্পের প্রশাসন সফল হতে চাইছে। তো ইলন মাস্কের সঙ্গে আগে থেকেই পরিচয় এবং সম্পর্কের জায়গা তৈরি করাই ছিল ডক্টর ইউনূসের। ফলে এই যে ইলন মাস্ক এখন স্টারলিংক ইন্টারনেট সেবা বাংলাদেশে দিচ্ছে, এটাও একটা অভাবনীয় দিক। প্রিয় দর্শক, স্টারলিংক নিয়ে যারা সমালোচনা করছেন, মতামত দিচ্ছেন যে স্টারলিংক আসলে ইন্টারনেটের ব্যয়ভার বেড়ে যাবে, তারা কিন্তু অধিকাংশই ভারতের অপনীতির সমর্থক। তো এই ভারতের অপনীতির যারা সমর্থক, তাদের জানা থাকা প্রয়োজন যে একই সময়ে ভারতেও স্টারলিং সেবার কার্যক্রম উন্মুক্ত হচ্ছে। মানে বাংলাদেশের সঙ্গে যেমন হচ্ছে, একইভাবে ভারতেও হচ্ছে। কারণ ভারত দীর্ঘদিন ধরে স্টারলিং সেবা আনার জন্য চেষ্টা করছিল। ইলন মাস্ক চিন্তা করলেন যে যেহেতু বাংলাদেশে আমরা এই সেবা দেব, সুতরাং ভারতকে কেন বঞ্চিত করব, ভারতকেও দেই। এ কারণেই আমি বলবো যে যারা সমালোচনা করছেন তারা তো ভারতের ওই বাংলাদেশ জঙ্গি রাষ্ট্র এই বয়ানের অনুসারী আর কি। তো তাদের জানা থাকা দরকার এই তথ্যটি। প্রিয় দর্শক, তো আমরা যেটা দেখছি যে ইউনূসের সঙ্গে, মানে অন্তর্বর্তী সরকারের প্রধানের সঙ্গে
সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের একটা কৃত্রিম দ্বন্দ্ব তৈরি করা হচ্ছে। কেন জানেন? যে এই দ্বন্দ্ব তৈরি করার মূল টার্গেট কিন্তু জেনারেল ওয়াকারুজ্জামান বা ইউনূস নন। এটার মূল টার্গেট হচ্ছে ইনস্টিটিউট হিসেবে সেনাবাহিনীকে ধ্বংস করা। আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার অতন্দ্র প্রহরী এই সেনাবাহিনী। এখন সেনাবাহিনীকে যদি নানাভাবে বিতর্কিত করা যায়, তাহলে এর ফলাফল বা এর সুবিধা কার পক্ষে যাবে সেটা আমরা নিশ্চয়ই বুঝতে পারছি। সেটা কোনোভাবেই বাংলাদেশের পক্ষে যাবে না। ওই যে কথা আছে না, নাক কেটে হলেও যাত্রা ভঙ্গ করব। তো একটা গল্প আমি আপনাদেরকে বলতে চাই যে একটা জিন এসে দুজন ব্যক্তিকে বলল যে তোমরা কি চাও আমার কাছে? যা চাইবে তাই পাবে, তবে প্রথম জন যা চাইবে দ্বিতীয় জন তার দ্বিগুণ পাবে। তো ঘন্টা ব্যাপী দুইজন মানে একে অপরকে বলল যে তুমি আগে চাও, তুমি আগে চাও। তো কেউই আর আগে চাইলো না। কেন আগে চাইলো না? যিনি আগে চাইবেন ডাবল পাবেন তার দ্বিতীয় জন, সেই জন্য কেউ চাইলো না যে আমার সাথে যিনি আছে সে বেশি লাভবান হোক। শেষমেশ এই দুইজন মারামারি কাটাকাটি করতে করতে কি সিদ্ধান্ত নিল জানেন? প্রথম একজন সিদ্ধান্ত নিল যে আমার একটা হাত, একটা পা, একটা চোখ নষ্ট করে দাও। তার মানে আমার একটা হাত, একটা পা, একটা চোখ নষ্ট হয়ে গেলে বাকি আমার পাশে যে আছে তার দুটো করেই নষ্ট হবে। এই যে প্রতিহিংসা, এই প্রতিহিংসাই আমরা দেখতে পাচ্ছি। তার মানে হচ্ছে আমি আমার ক্ষতি করে হলেও অন্যের বড় ক্ষতি করব, সেটাই তো দেখা যাচ্ছে। তো জাতিসংঘের মহাসচিবের এই আগমনের মধ্য দিয়ে যে ধরনের খবর চাউর করা হচ্ছে, যে গুজব গুঞ্জন, এগুলো আসলে একেবারেই ডাহা গুজব, ডাহা গুঞ্জন। আরো কিছু তথ্য আপনাদেরকে দিয়ে যেতে চাই যে এই সফরটি এমন সময়ে করলেন যখন মোহাম্মদ ইউনূস চীন এবং জাপান সফর করবেন। মানে 26শে মার্চ তিনি চীনে যাবেন, এর পরপরই তিনি জাপান যাবেন। তার মানে বাংলাদেশের সামনে অভূতপূর্ব কিছু দুয়ার উন্মোচিত হচ্ছে। অনেক অনেক ব্যর্থতা রয়েছে এই অন্তর্বর্তী সরকারের, কিন্তু একা ব্যক্তি ডক্টর মোহাম্মদ ইউনূস তার ইমেজে যে কাজগুলো করছেন এটা অত্যন্ত প্রশংসনীয় ব্যাপার, প্রিয় দর্শক। সেই জন্য আমরা সাধুবাদ জানাতে চাই। আর এর আগে আমি আমার আলোচনায় বলেছিলাম যে অপপ্রচারের বিরুদ্ধে যথাযথ কর্মতৎপর হতে পারছে না। এই কন্টেন্ট করার পরের দিনই দেখলাম যে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ভারতের অপপ্রচারগুলো এক একটি করে ধরে ধরে জবাব দেওয়া হচ্ছে। ভালো, আমাদের মতো যারা নাগরিক হিসেবে কাজ করেন, যারা সচেতন করেন বিভিন্ন মহলকে, তাদের কথা যদি এই সরকার শোনে তাহলে সেটা অবশ্যই আশাবাদের বলেই মনে করি। এখন এই যে চীন সফর, তার পরপরই হচ্ছে জাপান সফর। এই দুটো সফরের মধ্য দিয়েই কিন্তু অসংখ্য অর্থনৈতিক চুক্তি হবে। এই চুক্তিগুলো বাংলাদেশের অগ্রগতির ক্ষেত্রে একটা বুনিয়াদ তৈরি করবে বলে সংশ্লিষ্ট বিশ্লেষকরা মনে করছেন, প্রিয় দর্শক। সেই জন্যে আমি বলবো যে তাৎপর্যপূর্ণ সময় যাচ্ছে। এই সময়টাতে যদি বাংলাদেশ তার সোজা পথে চলতে পারে তাহলে একটা নতুন রাস্তায় আমরা পা দিতে পারবো, প্রিয় দর্শক। তো এইরকম একটা সময়ে জাতিসংঘের পক্ষ থেকেও সংস্কার কার্যক্রমের উপর খুবই গুরুত্ব দেওয়া হচ্ছে। কারণ সামনের দিনে নির্বাচন, সুশাসন, অন্যান্য সকল রাষ্ট্রীয় এবং সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে কি কি পরিবর্তন আসবে এটা নির্ভর করছে সংস্কারের উপর। আপনারা জানেন যে 6টি সংস্কার কমিশন হয়েছে। সেই 6টি সংস্কার কমিশন যদি পরিপূর্ণভাবে তাদের প্রস্তাবনাগুলো বাস্তবায়ন করতে পারে তাহলে এটা বড় ধরনের একটা ইতিবাচক দিক হবে। জাতি হিসেবে আমরাও এগিয়ে যেতে পারবো। ধরুন আমি ছোট্ট একটা বিষয় বলি যে যদি বাংলাদেশে এই বিধিটি প্রকৃত অর্থেই চালু হতে পারে যে দুবারের বেশি প্রধানমন্ত্রী নির্বাচিত হবেন না, দুবারের বেশি যদি না হন তাহলে কিন্তু ক্ষমতার প্রতি যে অব্যাহত বা সীমাহীন লোভ সেটা কমে যাবে। এবং এই কমাটা শুধু উপরের দিকে না, এটার একটা দৃশ্যমান লাভ আমরা একেবারে তৃণমূল পর্যায়ে দেখব। আমরা আসলে যেন তেন ভাবে ক্ষমতা ধরে রাখতে চাই। ক্ষমতায় কেউ একবার গেলে তা আসলে ছাড়তেই চায় না। মানে ক্ষমতার চেয়ারের সঙ্গে আমাদের শরীর এমন ভাবে সুপার গ্লু দিয়ে লাগিয়ে রাখা হয় যে মানে টেনে ছিঁড়ে আসলে আলাদা করা যায় না। তো এইরকম একটা পরিস্থিতিতে যখন এই ধরনের শৃঙ্খলা প্রতিষ্ঠিত হবে সংস্কারের মাধ্যমে রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানে, তখন তার একটা সুফল সাধারণ জনগণ পেয়ে যাবে। অবাক একটা ব্যাপার যে এবার এই মাসে যারা বিদ্যুৎ বিল পেয়েছেন, আমি খুব অবাক ভাবেই লক্ষ্য করলাম যে আমার বিদ্যুৎ বিল, আমার দুটো জায়গায় বিদ্যুৎ বিল দেখলাম। একটা হচ্ছে 1800 টাকা আর অন্য আরেকটি বাসায় সেটি 1100 টাকা। মানে গত
কয়েক বছরের মধ্যে সর্বনিম্ন বিদ্যুৎ বিল এসেছে এই রমজানে। তো এটা নিঃসন্দেহে ইতিবাচক। আমি বিলটি আপনারা চাইলে দেখাতে পারবো। তো এটা আসলে কি জন্য হলো? এটা কি আসলে বিদ্যুৎ অফিসে ঘুষ দুর্নীতি হচ্ছে না এখন, বা তুলনামূলক কম হচ্ছে সেই কারণে কিনা, সেটি আমি তদন্ত করিনি বা সেই বিষয়ে আসলে বিস্তারিত জানিনি। তবে এটা তো আশার দিকই। যেটা সত্য সেটাই বলতে চাই, সাদার চোখে বলতে চাই। আমি ব্যক্তিগত একটা জবানবন্দি আপনাদের সামনে হাজির করছি যে এই রমজানে আমি কোনো রাজনৈতিক দল বা কোনো সামাজিক সাংস্কৃতিক সংগঠনের ইফতার মাহফিলে যাইনি। বিশেষ করে রাজনৈতিক দলের ইফতার মাহফিলে যাইনি। কারণ রাজনৈতিক বিভিন্ন দলের সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই। আমি এই মুহূর্তে কেবলমাত্র সাংবাদিকতার সঙ্গেই যুক্ত রয়েছি। সাংবাদিকতার মধ্য দিয়ে সত্য তথ্যটি তুলে ধরতে চাই। এই সত্য তথ্য তুলে ধরতে গিয়ে কারো প্রতি কিছুটা দয়া দেখানো, কারো প্রতি বিদ্বেষ পোষণ করা, সেটা করতে চাই না। যা সত্য সেটি যদি তুলে ধরতে পারি এবং সেটি যদি আসলে প্রকৃত অর্থেই পারা যায়, তাহলেই সমাজের জন্য কল্যাণকর। সবসময় জনগণ সংশ্লিষ্ট থাকা, জনগণের ভাবনাটাই ভাবা, এটা তখনই ভাবা যাবে যখন আপনি কোনো রাজনৈতিক দল বা সরকারের কাছ থেকে সুযোগ সুবিধা না নেবেন। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি কোনো রাজনৈতিক দল এবং রাষ্ট্রের পক্ষ থেকে সুযোগ সুবিধা কখনো নেবার মতো লোভ না দেখাই। ভালো থাকবেন, সবার জন্য নিরন্তর শুভেচ্ছা। দর্শক, আলোচনাগুলো শুনেছেন, শুনে বুঝতে পেরেছেন যে আসলে মানে জাতিসংঘের মহাসচিব কেন আসছেন, এবং জাতিসংঘের যে প্রতিবেদন, সেই প্রতিবেদন অস্বীকার করে পাল্টা প্রতিবেদন দিয়ে সেনাপ্রধান কি ভুল করেছেন। তার এই ভুলের কারণে হয়তোবা ভয়ঙ্কর ধরনের ক্ষতিগ্রস্ত হতে পারে বাংলাদেশ সেনাবাহিনী। জাতীয় সংঘের প্রতিবেদন বা জাতীয় সংঘ যেটা বলেছে সেটা তারা জেনে শুনেই বলেছে, তারা বলেছে দেখে এটা তারা বলতে পেরেছে। কিন্তু আমাদের সেনাবাহিনী তো সেটা কোনো তদন্ত কিছু না করে তারা প্রতিবেদন দাখিল করে দিয়েছে। যদি এখন জাতীয় সংঘ চায়, হয়তোবা আমাদের দেশকে তারা শান্তিরক্ষা মিশন থেকে বাদ দিতে পারে। যদিও ডক্টর মোহাম্মদ ইউনূস আছেন, সে হতে পারে ডক্টর মোহাম্মদ ইউনূস সেখানে সুপারিশ করবেন, কিন্তু আমাদের সেনাবাহিনী তারা কিন্তু এটা উচিত ছিল জাস্টিফাই করে, সরকারের সাথে আলোচনা করে তারপর একটা প্রতিবেদন দেওয়া।